সেই দিকগুলো নিয়েই আলোচনা করা, এবং উদ্দেশ্যটা হচ্ছে যে এগুলোর আলোকে আমরা কিছু হলে রেগুলেটরি চেঞ্জ নিয়ে আসবো, প্র্যাকটিসের চেঞ্জ নিয়ে আসবো, যাতে মানি লন্ডারিংটা কম হয়। আপনারা জানেন যে বাংলাদেশ একটা বড় মানি লন্ডারিং, আমাদের দেশের বিশেষ করে আর্থিক খাতে, ব্যাংকিং খাতে একটা বড় একটা অংশ কতিপয় পরিবার বা গোষ্ঠী তারা মানি লন্ডারিং করে এটাকে বাইরে নিয়ে চলে গেছে, যেটাকে আমরা বলি স্টোলেন অ্যাসেট বা চুরি করার সম্পদ। সে সম্পদ ফিরিয়ে আনার ব্যাপারেও আমরা কাজ করছি। সেটা আমরা করছি আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে, সেটা আমরা করছি আমাদের বিভিন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর সাথে। আমরা চেষ্টা করছি ফিরিয়ে আনা যায় কিনা। কিন্তু একটা জিনিস যেটা আমরা বারবারই আমরা এই সম্মেলনে উল্লেখ করছি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। ঠেকানোটা মানে রোগের উৎপত্তিটাকে রোধ করাটা হচ্ছে প্রধান দায়িত্ব, রোগ সারানোর হচ্ছে পরে। কাজেই চুরি হওয়ার পরে বুদ্ধি বাড়িয়ে লাভ নাই, চুরি হওয়ার আগেই আমাদের মাথা একসাথে করে বুদ্ধি ঠিক করে যেটাকে ঠেকানোর ব্যবস্থা করতে হবে। হয়ে গেছে যা হয়ে গেছে সেটাকে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি, নেব ইনশাল্লাহ। কিন্তু ভবিষ্যতে যেন আরো না হয়, আবার আরো বেশিভাবে না হয় বা আরো কোনোভাবে না হয়, সেই জন্য কি প্রতিরোধ ব্যবস্থা নেওয়া যায় সেই চেষ্টায় এই সম্মেলনটা করা হয়েছে। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে আমরা এখানে এসেছিলাম বাংলাদেশ ব্যাংকের যে এটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ বা সর্ববৃহৎ কার্যালয়, এখানে আসা হয়নি। এখানে আসার আমাদের একটা দায়িত্ববোধ তো আছে, সেটাও একটা বিষয়, এবং সেই দায়িত্ব পালনটা এখানে আসার মাধ্যমে আমরা করতে চাচ্ছি। এবং সাথে আরেকটা জিনিস, আমাদের একটা বড় একটা সম্পদ আছে যেটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারবো, সেটা চট্টগ্রামে অবস্থিত একটা ট্রেনিং সেন্টার, সেখানে করা সম্ভব কিনা সেই সম্ভাব্যতাটা আমরা যাচাই করার জন্য আমরা সেখানে গিয়েছিলাম। আমরা সেটা দেখেছি এবং সেটাকে আমরা কি করব ভবিষ্যতে একটা বড় মানে আন্তর্জাতিক মানসম্পন্ন একটা প্রশিক্ষণ কেন্দ্র, ব্যাংকিং প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে সেখানে গড়ে তোলা যায় কিনা, সেটা নিয়ে আমরা পরবর্তী ধাপে আমরা কার্যক্রম শুরু করবো বলে আশা করি। এখানে বড় একটা জায়গা আছে এবং সম্ভব হলে পরে বড় আকারে একটা বড় পরিসরের একটা ট্রেনিং সেন্টার সেখানে করা সম্ভব, যেখানে আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রেনিং প্রদান করা যাবে। রেসিডেন্সিয়াল ট্রেনিং সেন্টার, সেখানে সবাই থাকবেন এবং দেশ বিদেশ থেকে যারা ট্রেনিং দিতে আসবেন তারাও থাকতে পারবেন, এবং যারা নেবেন সেখানেও আমরা আন্তর্জাতিকভাবে মানে তাদেরকে বিভিন্ন সেন্ট্রাল ব্যাংকে আমরা দিতে পারবো ট্রেনিং সেই সেন্টারের মাধ্যমে। সেটা আরেকটা বিষয়। সাথে আরেকটা জিনিস আমরা একটু উল্লেখ করতে চাই যে কিছু অর্থনৈতিক দিক সম্পর্কেও আপনাদেরকে একটু অবগত করতে চাই যে আমরা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমাদের মূল দায়িত্ব হচ্ছে আমাদের সামগ্রিক অর্থনীতিতে ভারসাম্যতা ফিরিয়ে আনা। আমরা মনে করি যে আমরা সেখানে বেশ কিছু সাফল্য অর্জন করেছি, পুরোপুরিভাবে হয়নি, আরও হবে আশা করি। আমরা উই আর ইন দ্য রাইট ডাইরেকশন। আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতি এখন আর নাই, বিশাল ঘাটতি ছিল, সেটা আমরা মিটিয়ে এনেছি। আমাদের এক্সচেঞ্জ রেটটা মোটামুটি স্টেবল আছে, একটা স্থিতিশীল অবস্থায় আছে। আমাদের রিজার্ভটাও স্থিতিশীল অবস্থায় আছে এবং পর্যাপ্ত পরিমাণে আছে, 4 মাসের পরিমাণ যথেষ্ট। আমাদের রপ্তানি বাড়ছে, বিভিন্ন রকমের গোলযোগ আন্দোলন ইত্যাদি সত্ত্বেও রপ্তানি কিন্তু মুখ থুবড়ে পড়ে নেই। এটা বেশ ডাবল ডিজিট গ্রোথ আমরা এখনো দেখতে পাচ্ছি গত 8-9 মাসের যে তথ্য আমরা পেয়েছি। তো এবং কনসিস্টেন্টলি এটা স্টেডি একটা গ্রোথ আছে, 11-12 এরকম আমরা পাচ্ছি। রেমিটেন্সের প্রবাহ আরেকটু উৎসাহব্যঞ্জক, সেখানে আমরা প্রায় 26-27% প্রবৃদ্ধি দেখছি গত 9 মাসে, এবং এই ধারাবাহিকতা হয়তো থাকবে বলে আমরা আশাবাদী। তো সব মিলিয়ে ম্যাক্রো ইকোনমিক এক্সটার্নাল সেক্টর যেটাকে আমরা বলি, সেই জায়গাটা একটা স্বস্তির জায়গায় আমরা চলে এসেছি। কোনো রকমের ক্রাইসিস
আছে বলে আমি মনে করি না এবং হবে বলে আমার মনে হয় না। আমরা একটা 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 সুদৃঢ় অবস্থানে আছি সেখানে। মূল্যস্ফীতির ক্ষেত্রে আমি এটুকুই বলবো যে আমাদের প্রচেষ্টা চলমান, আমাদের প্রচেষ্টা আংশিকভাবে সফল হয়েছে। আপনারা জানেন অগাস্ট মাসে যখন নতুন তথ্য আসলো প্রথম, আগে তো তথ্যটাকে কমিয়ে দেখানো হতো, ফলে সেখানে 9.5-9 উপর উঠতো না। প্রথম যখন এটাকে ছেড়ে দেওয়া হলো, প্রকৃত তথ্য দেওয়া শুরু হলো আগস্ট থেকে, সেপ্টেম্বর মাসের 7 তারিখে যেটা ডেটা প্রকাশিত হলো, সেটাতে আমরা দেখলাম যে মূল্যস্ফীতি, খাদ্য মূল্যস্ফীতি যেটা 9-10 ছিল সেটা 14% হয়ে গেল, 14.5%-এর মতো। তো 14.5% থেকে এখন গত মাসে এটা 8%-এর একটু বেশি আছে। তো মোটামুটিভাবে আমি বলবো এটা সন্তোষজনক। আমরা 5-6, 5.5-6 মতো কমিয়ে ফেলেছি খাদ্য মূল্যস্ফীতি। নন ফুড ইনফ্লেশনটা এখনো ওইভাবে অতখানি কমে নেই, কিছুটা কমেছে। এটা 12.5%-এর মতো ছিল, সেটা এখন কমে 9.5-এর মতো আছে, 9.9-এর মতো আছে, 9%-এর উপর। তো 3%-এর মতো কমেছে। তো 3% কমেছে। আমি আশাবাদী এই কারণে যে এটা আরও কমবে সামনে, কারণ সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে বা আমাদের মতো দেশের ক্ষেত্রে খাদ্য মূল্যটা যখন বাড়ে তখন নন ফুডটা সেটাও বাড়ে, কিন্তু 2-3 মাস 4 মাস পরে বাড়ে, আস্তে আস্তে বাড়ে। কারণ খাদ্য মূল্য বাড়লেই মানুষ কষ্ট পায়, কিন্তু তখন তার 2-3 মাসের মধ্যে রিক্সা ভাড়া বেড়ে যাবে, বাড়ি ভাড়া একটু বাড়বে, এটা একটু বাড়বে, সেটা বাড়তে বাড়তে বিভিন্ন সার্ভিস সেক্টরে চুল কাটার খরচটা একটু বেড়ে যাবে, সবই একটু একটু করে বাড়বে কয়েক মাসের মধ্যে, কিন্তু এটা একটু ল্যাগড এফেক্ট আছে। সিমিলারলি যখন খাদ্যমূল্য কমে তখন আবার ঠিকই একই জিনিসই দেখা যায় যে নন ফুডটা তখন ওই ল্যাগের কারণে ওটা তখন একটু উচ্চ পর্যায়ে থাকে এবং পরবর্তীতে আস্তে আস্তে ওটাও কমতে শুরু করে। তো সেই কারণে আমরা আশাবাদী যে হয়তো 2-3 মাসের মধ্যেই আমরা নন ফুডটাকে দ্রুত কমতে দেখব। তো যাই হোক, সামগ্রিকভাবে আমরা একটা সেই স্বস্তির জায়গার দিকে যাচ্ছি। আমাদের লক্ষ্য এখনো যে মূল্যস্ফীতি হয়তো 7 থেকে 8-এর মধ্যে আমরা পাবো জুনের শেষে, অর্থাৎ জুলাই মাসে যে ডাটাটা পাবো তখন হয়তো এটা দেখতে পাবো আমরা 7-8-এর মধ্যে আজকাল থাকবে কোথাও। আর ইনশাল্লাহ আগামী বছর এটাকে 5 বা তার নিচে নামিয়ে আনার চেষ্টা করা হবে। সেটা করতে পারলে আমরা ইনফ্লেশনটাকে অনেকখানি কমিয়ে আনতে পারবো। মূল্যস্ফীতির সাথে কমিয়ে আনার সাথে সাথে আমরা ইন্টারেস্ট রেটটাকে কমিয়ে আনতে পারবো। ইন্টারেস্ট রেট, পলিসি রেট এখন 10%-ই আমরা রেখেছি। এতদিন পর্যন্ত পলিসি রেট নেগেটিভ ছিল রিয়েল টার্মসে, প্রকৃত মূল্যে। কিন্তু আমরা এটা জানি, আমি অন্তত জানি, বিশ্বাস করি যে যদি ইনফ্লেশন কমাতে হয় পলিসি রেটকে পজিটিভ করতেই হবে। এটা পৃথিবীর সব দেশেই যেখানে ইনফ্লেশন কম সেখানে পলিসি রেটটা পজিটিভ, রিয়েল টার্মসে পজিটিভ, অর্থাৎ মূল্যস্ফীতির চাইতে বেশি হয়। আমাদের এখানে সেটা ছিল না। আমাদের ইনফ্লেশন ছিল 14, পলিসি রেট ছিল 8, তো বিশাল একটা গ্যাপ ছিল। যাই হোক, এটা আমি আসার পরে এটাকে বাড়িয়ে এটা থেকে 10-এ নেওয়া হয়, 8.5 ছিল আগে, থেকে 10-এ নেওয়া হয়। তো 10-এ এখনো আছে। এটা ইনশাল্লাহ এটা কমবে যখন 7-এর নিচে আসবে ইনফ্লেশন, আমরা এটাকে কমিয়ে আনবো তখন। তো ইনফ্লেশনের সাথে সাথে এটা কমবে ভবিষ্যতে, কিন্তু স্প্রেডটা, রিয়েল পলিসি রেট ডিফারেন্সিয়ালটা পজিটিভে রাখতে হবে, অর্থাৎ 2-3% পজিটিভ থাকবে। সেই হিসাবে হয়তো আমরা আস্তে আস্তে নামাবো। এখনও সেই পর্যায়ে আমরা যাইনি। এখন বিয়ারলি পজিটিভ, এখানে 9, 9.5, 9.5, আর ওখানে হচ্ছে 10, তো 1%-এরও কম পজিটিভ আছে। এটাকে 3%-এর উপরে গেলে আমরা এটাকে নামানো শুরু করে দেবো। তো এই অবস্থাতে আছি আমরা। তো আই এম অপটিমিস্টিক যে আমরা উইয়ার দ্য রাইট ডাইরেকশন এবং এটা ভালোভাবে কাজ করছে পলিসিটা, যেভাবে আমরা অ্যান্টিসিপেট করছিলাম সেইভাবে। আর যেভাবে আমি চাইলে তো হবে না, একটা পলিসি রেসপন্সের একটা সময় লাগে। ওষুধ দিলে পরেই তো সাথে সাথে রোগী ভালো হয়ে যায় না, আর সময় লাগে তাকে সারতে। তো সারা পথ্য দেওয়া হয়েছে, উপাত্ত দেওয়া হয়েছে, সাপ্লাই সাইডে আমরা অনেক কিছু করেছি সরকার থেকে। অনেক ইনফ্লেশন রিডাকশনের জন্য ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করেছি ফার্টিলাইজার যেন সময় মতো, সব ফার্টিলাইজার যেন সময় মতো আসে, বোরো ধান বুনতে যেন কোনো অসুবিধা না হয় কৃষকের, হয়নি। বিদ্যুতের সরবরাহ যেন বিঘ্নিত না হয়, সেই জন্য প্রতিটা চালান
এলএনজির প্রতিটা স্পট মার্কেট আমাদের মানে ফরেন এক্সচেঞ্জের সংকট থাকা সত্ত্বেও আমরা কিন্তু আনতে পেরেছি, যেভাবেই হোক সেটাকে জোগাড় করা হয়েছে এবং কোনো বৈদেশিক সাহায্য আমরা এর মধ্যে পাইনি। এটা আমাদের নিজের টাকাতেই আমরা করেছি। তো আমি মনে করি যে আমাদের সাপ্লাই সাইড, আমাদের ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা এটাকে আস্তে আস্তে কমিয়ে আনছি এবং এটা একটা দীর্ঘমেয়াদী একটা টেকসইভাবে আমাদেরকে একটা ভালো ফল দেবে। আমি আর বেশি কিছু বলবো না, আপনাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। একটি প্রশ্ন বলেছেন, একটি পরিবার অনেক কিছু লুটপাট করে বাইরে নিয়ে গেছে, সেটি আসলে গত 16 বছরের পরিমাণটা কেমন, সেটি উদ্ধারে এখন পর্যন্ত আপনারা কতটুকু কাজ করেছেন বা কতটুকু আসলে অগ্রগতি আছে, আগামীতে আসলে কি পরিকল্পনা রয়েছে সেই পাচার হওয়া অর্থ ফেরত আনতে? আমি আমার কলিগের সাথে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে একটু স্পেসিফিক যারা কথা বলবেন একটু মিডিয়া হাউসের নাম আর নিজেদের নামগুলো বলে প্রশ্ন করলে আমাদের জন্য সুবিধা হবে, অন্যরা নোট নিতে পারবে। আমরা পাচার হওয়া অর্থ ফেরত আনার যে উদ্যোগ, এটা একেবারেই বাংলাদেশের জন্য নতুন। আমরা কিন্তু সিস্টেমেটিক্যালি এই ধরনের প্রবলেম আগে ফেস করিনি এবং ফেস করে থাকলেও এই ধরনের প্রচেষ্টা নেওয়া হয়নি। এই প্রথম আমরা এটা করছি এবং সেই জন্য আমাদের অনেক যেটাকে বলা হয় যে লার্নিং কার্ভ, অর্থাৎ আমরা নিজেরাই আমরা শিখছি কীভাবে এটা কাজ করতে হয়। কারণ এটা তো আর দেশের আইনে হবে না, এটা তো বিদেশিদের সাথে আমাকে সংযোগ স্থাপন করতে হবে, তাদের আইনের সাথে সঙ্গতি রেখে আমাকে কার্যপ্রণয়ন করে সেটাকে আনার চেষ্টা করতে হবে। প্রথম ধাপে চেষ্টা করতে হবে যে সম্পদটাকে কীভাবে একটা যেটাকে বলা হয় স্থিতি অবস্থা, অর্থাৎ এটাকে আমরা কি বলি, হ্যাঁ, অ্যাসেটগুলোকে ফ্রিজ করার জন্য চেষ্টা করব আমরা। সেই ব্যাপারে আমরা বিভিন্ন দেশের যেসব আছেন, সরকারি প্রতিষ্ঠান আছেন, তাদের সাথে আমরা আলাপ করছি। আমরা মিউচুয়াল যেটাকে MLA লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের ব্যাপারে আমরা চিঠি পাঠাচ্ছি। আমরা বিভিন্ন ল ফার্মের সাথে কথা বলছি, তাদেরকে আমরা খুব শীঘ্রই হয়তো হায়ার করব। আমরা কিছু ফার্মের সাথে কথা বলছি যারা অ্যাসেট ট্রেস করবে, অর্থাৎ কার সম্পদ কোথায় আছে আমি তো জানি না, জানলেও ভাষা জানি, যেখানে আছে সিঙ্গাপুরে আছে, অন্য জায়গায় আছে, স্পেসিফিক ডকুমেন্টেশন না হলে ওটা কোর্টে কোনোদিন অ্যাডমিসেবল হবে না। তো কাজেই আমাকে সেইভাবে তথ্য নিয়ে আসতে হবে বিদেশ থেকে, এবং সেই জন্য বিদেশিদের অ্যাসেট ট্রেসিং ফার্ম যেগুলো আছে তাদের সাথে আমরা কথা বলছি এবং তাদের সহায়তা নিয়ে আমরা ওই প্রপার্টিগুলোকে বা ব্যাংক অ্যাকাউন্টগুলোকে বা তাদের কোম্পানিগুলোকে আইডেন্টিফাই করতে হবে, সেই প্রচেষ্টাও করা হচ্ছে। তো আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি বিদেশিদের কাছ থেকে। তারপরেও জিনিসটা এত সহজ নয়, সময় সাপেক্ষ ব্যাপার। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী 6 মাসের মধ্যে বেশ কয়েকটা দেশের অ্যাসেট ফ্রিজ যদি আমরা করতে পারি, দ্যাট উইল বি আওয়ার ইনিশিয়াল অ্যাচিভমেন্ট। ফ্রিজ হওয়ার পরে তারপরে যেটা হয় যে কোর্টের থ্রুতে যে কয়েক বছর লেগে যায়, একটা মামলা মোকদ্দমা ইত্যাদি হওয়ার পরে তারপরে অ্যাসেটটাকে হয়তো ফেরত আনতে পারবো। তো সেই না, টাকা পাচার হয়েছে আমরা যেমন জানি যে বড় গ্রুপ, চট্টগ্রামেরই বড় গ্রুপ, তারা অ্যাটলিস্ট অন্তত পক্ষে 1.25 লক্ষ কোটি টাকা বা থেকে 1.5 লক্ষ কোটি টাকার মতো নিয়েছে। তো এটা তো আমরা জানি, নিয়েছে শুধু ব্যাংকিং খাত থেকে। সেরকম আরও বেশ কিছু আছে, যেমন ডেক্সিমকোর পরিমাণ হচ্ছে 50,000 কোটি টাকা। আরও অনেকগুলো আছে যারা 30,000, 40,000, 50,000, 25,000, 20,000 কোটি টাকা নিয়েছে দেশ থেকে। সব মিলিয়ে আমার ধারণা অন্তত পক্ষে 2.5 থেকে 3 লক্ষ কোটি টাকা হবে, বড়গুলোই, ছোটগুলোকে আমি ধরছি না। আর সাথে আমাদের যেটা নন পারফর্মিং লোন যে হিসেবে আমি যেটাকে দেখছি, সেটা প্রায় 5 লক্ষ কোটি টাকার মতো হবে। তো সবই যে নন পারফর্মিং সব পাচার হয়ে গেছে তা নয়, দেশীয় অভ্যন্তরীণ ছোটো অনেক নন পারফর্মিং আছে, বড় মাঝারি সব রকমের নন পারফর্মিং লোন আছে। সেই সম্পদগুলো
আমাদেরকে উদ্ধার করতে হবে অন্যভাবে, দেশের মামলা, দেশীয়ভাবে, অর্থ ঋণ আদালত এবং অন্যান্য আইনগত প্রক্রিয়ার মাধ্যমে। এই প্রসঙ্গে আমি একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আজকে সংবাদ মাধ্যমে আমি দেখলাম যে আপনি নিজেই বলেছেন যে এটা আনার প্রক্রিয়া তো দীর্ঘ এবং জটিল আইনি প্রক্রিয়াগুলো। তো আপনারা আপোষে 200 কোটি এবং তত টাকা যারা পাচার করেছে আপোষে একটা চেষ্টা চালিয়ে যাবেন, এটা কতটুকু রিলেটিভ? আর যে বিষয়টা আপনি নিজেই বলছেন যে এই আইনগত দিক এবং সব দিক মিলিয়ে এই প্রসেসটাটা আমরা যদি আপোষে করতে পারি 200 কোটি টাকা, তাহলে আমার সময়টা লাগবে খুব কম সময়। তো আপনারা কি ওই পথেও যাবেন কিনা? আসলে ওটা কতটুকু বাস্তবসম্মত? না, পৃথিবীর সব দেশেই একটা আউট অফ কোর্ট সেটেলমেন্ট বলে একটা কথা আছে, পৃথিবীর সব দেশেই আছে, আমাদের করতে হবে। সব জিনিসই সবসময় মামলায় যে দীর্ঘসূত্রিতায় যাওয়ার কোনো মানে হয় না। যদি প্রতিপক্ষ যারা নিয়েছে তারা জানে যে আমরা এটা ডিপেন্ডস কতখানি শক্তভাবে আমরা তাদেরকে ধরতে পারি। যদি ভালোভাবে ধরা যায় তাহলে আপোষটা ভালোভাবে হয়, আর ভালোভাবে ধরতে না পারলে তারা তো ধরা দেবে না। কাজে আমাকে কিন্তু আবার অ্যাসেট ট্রেসিং করতেই হবে, আমাকে জানতেই হবে যে সে কত টাকা নিয়ে গেছে। তাকে যদি আমি না বলতে পারি যে তুমি আমার কাছ থেকে এই 20টা সম্পদ জিনিস করেছো আমার টাকা দিয়ে, টাকার উৎস বলো, আমাদের ট্যাক্স রিটার্নে নাই কিন্তু তোমার এই সম্পদগুলো আছে, এখন তুমি কি করবা বলো। যখন জানবে যে আমরা অনেক বিষয়ে জানি তখন তারা আপোষে আসতে চাইবে। যখন জানবে যে আমি জানি না তখন কিন্তু বলবো আমার 2টা সম্পত্তি আছে 20টা জায়গায়, তো 2টা আমি নিয়ে আসতেছি, আপনারা আমাকে দেন, আমি কিন্তু ঠকে যাবো, তাই না? কাজেই আমাকে আপোষে যেতে হলেও আমাকে তথ্যটাকে কিন্তু আমাকে বের করতে হবে টু ম্যাক্সিমাইজ আউট অফ কোর্ট সেটেলমেন্ট। ইন কোর্ট সেটেলমেন্টে হোক, আউট অফ কোর্ট সেটেলমেন্টে আমাদের তথ্যর কিন্তু গরমিল হওয়া যাবে না। যত ভালো কোয়ালিটির তথ্য পাবো তত বেশি সাকসেসফুল হব নেগোসিয়েশনে। আমি সাইফুল ইসলাম শিল্পী, আমি 71 টেলিভিশন আছি। আমার একটা প্রশ্ন হচ্ছে যে চট্টগ্রামের একজন মন্ত্রী যে 620টি বাড়ি করেছে বিশ্বের বিভিন্ন দেশে এবং প্রায় 5,000 কোটি টাকার মতো ডলারের মতো পাচার করেছে। এখন ব্যাপার হচ্ছে যে তার মালিকানাধীন একটা ব্যাংকে যে শ্রমিক অসন্তোষ, যে কর্মকর্তা কর্মচারীদের ছাঁটাই এবং বিশেষ করে আপনার যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আপনার নজরে আছেন আমি জানি না, যে একজন কর্মকর্তার কাছ থেকে প্রভিডেন্ট ফান্ড থেকে 5 লাখ 7 লাখ টাকা করে কেটে নিয়েছে এবং রিসেন্টলি এটা নিয়ে তদন্ত চলতেছে যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী কি পরিমাণ টাকা তারা লুটপাট করেছে। এখন যে ব্যাংক থেকে, ইউসিবিএল ব্যাংক থেকে যে কর্মকর্তা কর্মচারীদের যে জীবনের শেষ সম্বলটুকু, যে প্রভিডেন্ট ফান্ডের টাকাটা তারা ভেঙে ইচ্ছে মতো নিয়ে নিয়েছে প্রতিটা কর্মকর্তা কর্মচারী। এই বিষয়টা আপনার নলেজে আছে কিনা এবং এই বিষয়ে কোনো অভিযোগ পেয়েছেন কিনা? এবং ওই ব্যাংকে যে শত শত কর্মচারীকে আপনার জিম্মি করে রেখেছে, তাদের পদোন্নতি দিচ্ছে না, দীর্ঘ কত বছর তারা প্রতিবাদ করতে চাইছে, তাদেরকে ছাঁটাই করেছে। এই জিনিসটা কি কতটুকু? এটা কখন, এটা সময়কালটা আমি আগে বুঝতে চাই। সময়কালটা যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যখন, ওই সময়কাল 21, 22, 23-এ। জি জি জি। না, ইরেগুলারিটিস তো অনেক রকমের হয়েছে ওই সময়, তাই না? ইটস ওয়ান অফ দ্য মেনি ইরেগুলারিটিস। কাজে অবাক হওয়ার কিছু নাই। এখন যে জিনিসটা হচ্ছে যে এটাকে আমরা, যেমন যে ব্যাংকের কথাই বললেন, ব্যাংকটা এখন অনেকখানি ঘুরে দাঁড়িয়েছে কিন্তু ইতিমধ্যেই, এবং আমরা আশা করব যে ব্যাংকটা পুরোপুরিভাবেই একটা সুদৃঢ় অবস্থানে চলে যাবে খুব শীঘ্রই। অনেক এখন কিন্তু তাদের কোনো লিকুইডিটি সাপোর্ট আমরা দিইনি, বিশাল অঙ্কের টাকা তাদের লুট হয়ে গেছে। তারপরেও আমি মাস্ট গিভ ক্রেডিট টু দ্য নিউ ম্যানেজমেন্ট, তারা খুবই ভালো করেছে এবং ডিপোজিটরদের আস্থা ফেরত আছে। ওখানকার যে কর্মকর্তা কর্মচারীরা আছেন তারাও ওখানে ভালোভাবে কাজ করছেন উৎসাহের সাথে, যে কারণে ব্যাংকটা ঘুরে দাঁড়িয়ে গেছে। একইভাবে আমি বলবো যে ইসলামিক ব্যাংক বিশালভাবে ঘুরে দাঁড়িয়েছে। ইসলামী ব্যাংকের বাংলাদেশ ইসলামিক ব্যাংক, এখানে ডিপোজিট গ্রোথ খুব ভালো। সেখানে নতুন যে বোর্ড দেওয়া হয়েছে তারা ভালো কাজ করছেন এবং আমরা রেমিটেন্সের প্রবাহ তাদের আবার বাড়া শুরু হয়ে গেছে। যেটা কমার দিকে ছিল, 1 নম্বরে ছিল, সেটা 1 নম্বর তারা ধরে রাখতে পারেনি, এখন আবার আস্তে আস্তে তারা ভালোর দিকে যাচ্ছে। তাদের ডিপোজিট গ্রোথ সবচেয়ে ভালো এখন, এবং এই ধারাবাহিকতাটা বজায় রাখতে পারলে কাস্টমারের কনফিডেন্সটা যদি থাকে তাদের উপর, যেটা আছে,
এবং যেটা থাকবে বলে আমরা আশা করি, ইসলামী ব্যাংক দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গেছে। এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, এখানে নিয়ে কোনো চিন্তার কিছু নাই। আমি আপনাদের মাধ্যমে আবারও বলতে চাই যে কতিপয় ব্যাংক খুব ভালোভাবেই টার্ন অ্যারাউন্ড করে গেছে এবং তারা দুস্থ অবস্থায় লুটপাট হয়েছে, সেটা প্রচুর, দুটো ব্যাংকেই লুটপাট হয়েছে, কিন্তু দে আর কোয়াইট স্ট্রং ইন দেয়ার ফাউন্ডেশন এবং ক্লায়েন্ট বেসে তারা খুবই শক্তিশালী। ফলে তাদের কোনো অসুবিধা ভবিষ্যতে আমি দেখছি না। তাদের হয়তো ক্যাপিটাল শর্টফল থাকবে, কিন্তু ক্যাপিটাল শর্টফল হলেও এটা আমরা তাদেরকে হয়তো আমরা তাদেরকে মনিটরিং করছি, প্রতি মাসে তাদের সাথে বসছি, দেখছি তাদের অবস্থাটা। এটা আমি মনে করি যে হয়তো 2-3-4 বছরের মধ্যেই তারা 12-13% পজিটিভ ক্যাপিটাল চলে যাবে, নেগেটিভ থাকবে না। তো আশাবাদী এগুলো সলভ হয়ে যাবে, সময়ের সাথে হবে। আমরা ব্যাংক রেজলিউশন অ্যাক্ট নিচ্ছি, যদি কোনো ব্যাংক আমাদের সাপোর্ট দেওয়ার পরেও তারা যদি না দাঁড়াতে পারে, তাহলে আমরা অবশ্যই সেখানে ডিপোজিটরদের স্বার্থ তো দেখতেই হবে। ডিপোজিটরের স্বার্থ আমরা অবশ্যই দেখবো, আগেও বলেছি, এখনও বলছি যে কোনো ডিপোজিটর তার ডিপোজিট হারাবেন না, এবং কোনো ডিপোজিটরই কোনো ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার কোনো কারণ নেই। আপনারা থাকুন যেখানে আছেন সেখানেই, আপনাদের দেখার দায়িত্ব সরকারের, এবং আমরা দেখব। আমি হচ্ছে লতিফা আনসারী রুন, আমি দীপ্ত টিভিতে কাজ করি। আমি দুটো প্রশ্ন আমার, একটি হচ্ছে হুন্ডি বন্ধ করার জন্য বারবার বলা হচ্ছে। আমি আমার নিজের ইয়ে থেকে বলছি, আমার বাচ্চা বাইরে পড়ে, আমার হচ্ছে স্টুডেন্ট থেকে টাকাটা পাঠাতে হয়, এখান থেকে ইনভয়েস আসার পরে আমরা টাকাটা পাঠাই, দেন প্রতি ট্রানজিটে আমাকে 8 থেকে 8,500 টাকা ব্যাংকে দিতে হয়। আমার বাচ্চা সাপোজ দরকার 200 টাকা, আমি সেই 200 টাকা কিভাবে দিব? 200 টাকার জন্য আমি 8,000 টাকা দিব না, কারণ আমার 200 টাকা হচ্ছে 18,000 টাকা, তাহলে আমি 8,000 টাকা কেন ব্যাংকে দিব? এটা একটা বিষয়। তাহলে আমরা সেক্ষেত্রে কি করতে পারি? স্টুডেন্ট কার্ডের মাধ্যমে এই যে 8,500 টাকা দিয়ে আমাকে 200 টাকা পাঠাতে হবে, এটার জন্য কোনো সহজ কোনো পদ্ধতি বা কোনো কিছু করা যায় কিনা একটা বিষয়। এটা যদি না হয় তাহলে আসলে হুন্ডিটা বন্ধ করা যাবে না। আমি আজকে 2 বছর ধরে এটা আমি দেখছি, খুবই সাফারার আমি। আরেকটা বিষয় হচ্ছে ব্যাংকের এফডিআর এবং ডিপিএস এর হঠাৎ করে গত মাস থেকে ইন্টারেস্ট কমিয়ে দিয়েছে, কিন্তু পার্সোনাল লোনে তারা যেটা আমাদের থেকে ইন্টারেস্ট নেয় সেটা বাড়িয়ে দিয়েছে, এবং সেটা বলছে তারা বাংলাদেশ ব্যাংকের একটা পলিসির জন্য এটা করেছে। আসলে এটা হচ্ছে আমরা যারা মধ্যবিত্ত, সঞ্চয় সামান্য, তাদের যে আমাদেরকে যা দিবে তা কমিয়ে দিয়েছে, বা আমরা তাদের থেকে যেটা নিয়েছি সেটাতে কিন্তু ইন্টারেস্ট বাড়িয়ে দিয়েছে। এটা জানুয়ারি থেকে চলছে, বাড়িয়ে দিয়েছে। এই বিষয়গুলো আসলে বাংলাদেশ ব্যাংক বা আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আমি একটা কথা বলি, আমাদের পলিসির কিছু পজিটিভ রিয়াকশন আছে, পজিটিভ রিয়াকশনের আবার কিছু নেগেটিভ সাইডও আছে। আমি বলি, যখন আমরা ইন্টারেস্ট বাড়ালাম, এখানে দুটো পক্ষ আছে, কিন্তু যখন আমরা ইন্টারেস্ট বাড়ালাম তখন ডিপোজিট রেট বেড়ে গেল, তাই না? বেড়ে গেছে। এখন আমি ইন্টারেস্ট পলিসি রেট কমাইনি, কিন্তু ট্রেজারি বিল রেট কিন্তু কমে গেছে। আপনারা জিজ্ঞেস করেন ট্রেজারি বিল রেট কত? যেটা 12.5 ছিল এখন 10.5, 2% কমে গেছে। ফলে ব্যাংকের পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখেন, তাদের সোর্স অফ ইনকাম কিন্তু 2% সেখানে কমে গেছে। সে কারণে তারা ডিপোজিটরকেও তখন একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করছে। দিস ইজ পিওর মার্কেট মেকানিজম। যখন আমরা টাইট পলিসিতে যাচ্ছিলাম, ইন্টারেস্ট রেট বেড়েছিল, পলিসি রেট বেড়েছিল, ব্যাংকেও আর্নিং গুড মানি ট্রেজারি বিল থেকে এবং লেন্ডিং থেকে। এখন আস্তে আস্তে ট্রেজারি বিল রেটও কমে যাচ্ছে, লেন্ডিং রেট কমেছে, ব্যাংকের ইনকাম কমে আসছে। ব্যাংকের ওই ডিপোজিটের উপর ওই আগের মতো ইন্টারেস্ট দেওয়ার সক্ষমতা তাদের থাকবে। আমরা ভবিষ্যতে যখন আরও পলিসি রেট কমাবো, তখন কিন্তু দিস ইজ নট প্রেজেন্ট ফর ইউ, বাট দিস ইজ এ প্রেজেন্ট নিউজ ফর দ্য বিজনেস কমিউনিটি। ইন্টারেস্টের স্ট্রাকচারটা কমে আসবে, হোল স্ট্রাকচার কমে আসবে, ডিপোজিটও কমবে, লেন্ডিংও কমবে, পলিসি রেটও কমবে। আমরা তো সেটাই চাই। আমি কি চাই? আমি চাই ইনফ্লেশন কমুক। ইনফ্লেশন কমার পরে আমি পলিসি রেট কমিয়ে দেবো, ট্রেজারি বিল রেট অলরেডি কমেছে, আরও কমবে। আমি মনে করি যে ট্রেজারি বিল রেট 8-9% হয়ে যাবে। তো ব্যাংক তো আপনাকে তো 8-9% দিতে পারবে না, 10% দিতে পারবে না। ব্যাংক তখন ওটাকে অ্যাডজাস্ট করবে। ইট ইজ রেশনালাইজড স্ট্রাকচার, যেটা উঠবে নামবে ডিপেন্ডিং অন মানি মার্কেট কন্ডিশনের উপর। কন্ডিশনটাকে আমরা অনেক স্টেবিলাইজ করে ফেলছি। ইট ইজ গোয়িং টু বিকাম মোর নর্মালসির দিকে যাবে, এবং নর্মালসির দিকে গেলে এটা কমে আসাটাই স্বাভাবিক। আপনি যেটা বললেন
that's happy news to me, but not so much good news to you. আমরা একটু কাইন্ডলি স্যারের সময় সম্পদ আছে আর একটা প্রশ্ন নেব। হ্যাঁ স্যার কিন্তু ব্যস্ততার ভিতরে একটু সাংবাদিক বৃন্দের সাথে বসতে চেয়েছেন স্যার নিজের থেকে। আমার নাম মোহাম্মদ ফারুক, আমি টিডিএসি কাজ করি। আমার প্রশ্নটা হচ্ছে ব্যাংকিং খাতে যত অনিয়ম এবং লুটপাট হয়েছে গত 17 বছরে বা 15 বছরে, এর মধ্যে বাংলাদেশের অন্যান্য কাঠামো বা উন্নতিগুলো আস্তে সাথে এই লুটপাটের সাথে বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তা জড়িত থাকার বিষয়ে অভিযোগ আসছে, আপনারা নিশ্চয়ই জানেন। তাদের ব্যাপারে কি পানিশমেন্ট নেওয়া হয়েছে বা তাদের সংখ্যাটা কেমন যদি একটু জানান। আমি সুস্পষ্টভাবেই বলতে চাই, যদি কারোর বিরুদ্ধে কোনো সুস্পষ্ট অভিযোগ থাকে আমরা সেটাকে অবশ্যই আমলে নেব, কিন্তু স্পেকুলেটিভ তথ্যের ভিত্তিতে তো আমি কোনো যেতে চাই না। দুদক যদি এসে বলে যে এখানে আমি সার্চ করবো, আমি বলবো করো। দুদক যদি বলে যে অমুকের অ্যাকাউন্টে 500 কোটি টাকা আছে, আমি বলি তাকে ধরো। কিন্তু অমূলক তথ্যের ভিত্তিতে, মানে আনফাউন্ডেড তথ্যের ভিত্তিতে তো আমি কাউকে চাকরিচ্যুত করা বা ওএসডি করে দেওয়া এটার পক্ষপাতে আনি না। আমাকে এভিডেন্স দিতে হবে, কংক্রিট এভিডেন্স, বা যদি সরকারি কর্তৃপক্ষ ইনভেস্টিগেটিভ এজেন্সি বলে যে এই লোকটা এই ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল, দিস ইজ দ্য এভিডেন্স, আর আমরা তার বিরুদ্ধে মামলা করছি, আমরা তাৎক্ষণিকভাবে তাদের সরিয়ে দেব। যেসব ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে হচ্ছে, আমরা কিন্তু তাদেরকে বোর্ড থেকে সরিয়ে দিচ্ছি। কোনো ব্যাংকের বোর্ডে আমরা তাদেরকে অ্যালাউ করছি না, কারণ একটা অবজেক্টিভ তথ্যের ভিত্তিতে আমরা বলছি যে করাপ্ট আর পারসিভ টু বি করাপ্ট, তাকে বোর্ডে রাখা যাবে না। যদি সে মামলা দিতে আসে তাকে আমরা বোর্ডে রাখা যাবে না। এটাই আমাদের পলিসি। তো আমি আই স্টিক টু দ্যাট পলিসি। স্যার আর আমরা দিতে পারছি না স্যারের। ঠিক আছে, ঠিক। ডিবিসি নিউজে কাজ করি। স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে, চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের কোনো স্পোকসম্যান নেই। আমরা যখন এখানে কোনো নিউজের জন্য আসি বা কারো একটা বক্তব্য দিতে আপনার চাই, ওনারা বলে আপনার ঢাকায় কথা বলেন। তো আমরা চাই এই বিষয়টি যদি একটু একটু করে ব্যবস্থা নিতে, একটা স্পোকসম্যান থাকা খুব দরকার। না, এখানে আমি একটু বলবো যে সব বিভিন্ন জায়গা থেকে স্পোকস পারসন রাখাটা ঠিকও না, কারণ পলিসি স্টেটমেন্টগুলোর একটা সিঙ্গুলারিটি থাকা উচিত, একটা ভাবেই আপনাদেরকে দেওয়া উচিত, তা না হলে বিভিন্নভাবে ইন্টারপ্রিটেশন চলে আসবে। আমরা স্পোকস পারসন বাংলাদেশ ব্যাংকে তো কয়েক হাজার কর্মকর্তা, ওখানে একজনই তো স্পোকস পারসন, এবং সেইভাবেই আমরা রাখতে চাই। সারা বাংলাদেশ ব্যাংকের জন্য সব জায়গার তথ্যের সোর্স অফ ইনফরমেশন একজনই হবে, এবং সেটা অবশ্যই স্বাভাবিকভাবে ঢাকা কেন্দ্রিকই হওয়ার কথা হয়েছে। তো আমরা কিন্তু এটাকে ডুপ্লিকেট করতে চাচ্ছি না। আবার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ঢাকাতেই প্রশ্নটা করুন বা এখানে করুন, এখান থেকে আমরা করসপন্ডেন্স করে উত্তরটা ঢাকা থেকেই আপনাকে দিয়ে দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ, আপনারা কষ্ট করে এসেছেন।